মহানাটকীয় ম্যাচে মদ্রিচের শেষ বিশ্বকাপ ম্লান করে রোনালদোর পর্তুগালের জয়। শেষ ১৬তে প্রতিপক্ষ স্পেন, বাঁধভাঙা উল্লাস। The match was unreal. I can't believe it. I'm happy about Portugal winning. Yes. ৩-০ গোলে স্পেনের একক আধিপত্য ছিল খেলা। খুবই ভালো হয়েছে। লামিন ইয়ামাল গোল করতে পারলে আরো ভালো হতো। ভোরে আর্জেন্টিনার সামনে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে। পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামছে মেসি বাহিনী। বড় জয়ের আশা সমর্থকদের। অবশ্যই আর্জেন্টিনা জিতবে, এটা আশাবাদী। মেসি সবসময় গোল করুক, সবসময় হ্যাটট্রিকে থাক, সবসময় বিশ্বের শীর্ষে থাক। মেসি অবশ্যই গোল করবে একটা। আজকে আমরা ৪-০ গোলে জিতব। এর বাইরে আমরা আর কোনো কিছু চিন্তা করতেছি না। ফাইনালে বিশ্বকাপ আমার আর্জেন্টিনার। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৪ মাস পর জনসমক্ষে খামেনির মরদেহ। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু। কাল জানাজায় অংশ নেবেন বিশ্ব নেতারা। ৬ দিনের কর্মসূচি শেষে ৯ জুলাই দাফন। ৫ থেকে ৭টা মতো মারছে বড় অস্ত্র। টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাঁপছে কক্সবাজার সীমান্ত। আতঙ্কে স্থানীয়রা। নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা না থাকলেও সতর্ক বিজিবি, কোস্টগার্ড। ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাসাবাড়ির ছাদ যেন এডিসের প্রজনন কেন্দ্র। নিধন অভিযানেও ঢিলে ভাব। ওষুধের মান নিয়ে প্রশ্ন। কীটনাশক পরীক্ষা করে ব্যবস্থার পরামর্শ। এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্যকর হলেও কমলেই নানা অজুহাত ব্যবসায়ীদের। বিক্রি হচ্ছে নির্ধারিত দরের চেয়ে ২ থেকে ৩০০ টাকা বেশিতে। নতুন চালানের অপেক্ষা। এবং সেপটিক ট্যাঙ্ক আর পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ। অসতর্কতায় বারবার ঘটছে প্রাণহানি। 5 বছরে 229 জনের মৃত্যু। জমে থাকা বিষাক্ত গ্যাস থেকে দুর্ঘটনা। ফিফা বিশ্বকাপের খবর। পর্তুগালের জয়ে উল্লাস টরন্টো জুড়ে। এমন জয়ের পর রোনালদোর হাতে এবারের বিশ্বকাপ দেখার স্বপ্ন আরও বড় হয়েছে পর্তুগিজ ভক্তদের। অন্যদিকে ভালো খেলেও আসর থেকে ছিটকে পড়ে ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন ক্রোয়েশিয়ান ভক্তরা। কানাডা থেকে ভক্তদের উন্মাদনা নিয়ে আরও জানিয়েছেন রাশেদ লিমন। গত 2 বিশ্বকাপের সেন্সেশন ক্রোয়েশিয়াকে দুঃখের সাগরে ভাসিয়ে এবার পরের রাউন্ডে অর্থাৎ সুপার 16-এ পা দিল ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। যদি বলি এই ম্যাচটা দ্বিতীয় রাউন্ডের যে যতগুলো ম্যাচ হয়েছে সবচেয়ে বেশি হেভিওয়েট টপ 10 এর মধ্যে দুটি হেভিওয়েট দলের মধ্যে খেলা ছিল এবং পর্তুগালের প্রতি পাল্লাটা একটু ভারী থাকলেও কোনোভাবেই কিন্তু বলা যাচ্ছিল না যে কে জিতবে। নানা ঘটনার মাধ্যমে কিন্তু এই ম্যাচটি কিন্তু বলা যায় যে এখনকার পর্যন্ত মনে রাখার মতো একটি ম্যাচ এই বিশ্বকাপের, এবং পুরো 90 মিনিট জুড়েই টানটান উত্তেজনার একটা ম্যাচ ছিল এবং পরের 10 মিনিট যদি যোগ করি পুরো 100 মিনিট জুড়েই কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি ক্রোয়েশিয়ার দর্শকরা কিন্তু বের হওয়ার পরে স্বাভাবিকভাবে তাদের মন খারাপ থাকলেও তারা কিন্তু বলছে যে আসলে যেভাবে খেলেছে ক্রোয়েশিয়া এখানে আসলে এর বিকল্প কিছু নাই, এর চেয়ে ভালো আসলে খেলা এসে তারা আসলে ভাগ্য হিসেবেই মেনে নিয়েছে এই ম্যাচটা। Listen, it was an amazing game, but we got robbed of a point. Absolutely heartbreaking. আর যদি বলি উল্লাস, উৎসব সবকিছুই কিন্তু আসলে দেখেছি আমরা এই পর্তুগালের যে দর্শক, সেই দর্শকদের। পর্তুগালের দর্শকরা মনেরা তাদের কাঙ্ক্ষিত যে ক্রিস্টিয়ানো রোনালদোকে তারা দেখতে চান সেভাবে কিন্তু এখনো পাননি। তবে তারা বলছেন এই মহাতারকার যে শেষ বিশ্বকাপ, সেই বিশ্বকাপটি তিনি অবশ্যই স্মরণীয় করে রাখবেন। মানে খুব ফ্যান্টাস্টিক, এটা আমার জীবনের প্রথম এবং শেষ। The match was unreal. I can't believe it. Ronaldo getting that good penalty. I'm happy about Portugal winning. Yes. Ronaldo is the goal. আজকের ম্যাচের পরে পর্তুগালের যে দর্শক সাপোর্টার রয়েছে তাদেরও কিন্তু আসলে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তবে সেক্ষেত্রে যেটা বলতেই হয়, ক্রিস্টিয়ানো রোনালদোকে কিন্তু অবশ্যই আরো বেশি রেসপন্সিবল বা আরো বেশি দায়িত্ববান হয়ে কিন্তু পুরো এগিয়ে আসতে হবে। আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু টরন্টোর
আসলে এইবার বিশ্বকাপের হোস্ট হিসাবে একদম শেষ ম্যাচ, সেই শেষ ম্যাচ কিন্তু আয়োজকরা যেভাবে চেয়েছিলেন ঠিক তেমনই একটি ম্যাচ দিয়ে আসলে টরন্টোর এই বিশ্বকাপ যাত্রা এবারের মতো শেষ হলো। রাশেদ লিমন, সময় সংবাদ, বিএমও স্টেডিয়াম, টরন্টো, কানাডা। বিশ্বকাপের রাউন্ড অফ 16 নিশ্চিত করে উল্লাসে ভাসছে স্পেনের সমর্থকরা। লামিন ইয়ামাল গোল না পেলেও বিশ্বকাপে তার আরও চমক দেখতে পাবে বলে বিশ্বাস ভক্তদের। আর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন, এমন প্রত্যাশা সমর্থকদের। লস এঞ্জেলেস থেকে আরও জানিয়েছেন এস এম ইকবাল। লস অ্যাঞ্জেলেসের এই সোফাই স্টেডিয়াম আমাকে কেন যেন একটু নস্টালজিক করে ফেলছে। 2010 বিশ্বকাপ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা যে বিশ্বকাপটি ছিল সেখানে ফিরে যেতে ইচ্ছে করছে। সেই বিশ্বকাপে স্পেন গ্রুপ পর্বটা ভালোভাবে পার হলেও নকআউট ফেজে খুবই শেকি ছিল, 1-0 ব্যবধানে বলা যায় মোটামুটি সবগুলো ম্যাচ জিতে ফাইনালে গিয়েছিল এবং তারা বিশ্বকাপটা জিতেছিল। এবারের বিশ্বকাপটাও কিন্তু স্পেনের মোটামুটি ঠিক সেরকমই হয়েছে বা হচ্ছে। যদিও নকআউট ফেজে তারা অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 ব্যবধানের জয় পেয়েছে, কিন্তু প্রথমে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ ড্র করার পর পরবর্তীতে উরুগুয়ের সঙ্গে মাত্র 1-0 ব্যবধানে জয়ের পর অনেকে হয়তো ভেবেছিল এই স্পেন দলটা সামনের দিনে আসলে কতটুকু যাবে, কিন্তু না, যতই সময় যাচ্ছে এই দলটা যেন আরো দুর্দান্ত হয়ে উঠছে। তার একটা প্রমাণ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুর্দান্ত পারফর্ম করেছে তারা, 3-0 ব্যবধানের জয় নিয়ে এখন পরের পর্বের ছক কষে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে পর্তুগাল। We had an amazing time. This was my first one from the World Cup. My husband goes to all of them. 3 more goals the rest of the tournament for him, I think. 3-0 গোলে হইছে গোল, 3-0 গোলে স্পেনের লাইক একক আধিপত্য ছিল খেলাতে। I love the match, bro. It was my dream come true coming to a World Cup match. আজকের ম্যাচে যেভাবে পারফর্ম করেছে স্পেন, তাতে তারা আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। যদিও সামনের পথটা অনেক কঠিন, তারপরেও তাদের প্রত্যাশা স্পেন ভালো করেই পরের রাউন্ডে যাবে, অর্থাৎ রাউন্ড অফ 16 পেরিয়ে তারা ধাপে ধাপে বিশ্বকাপের পরে যে রাস্তাগুলো আছে সেগুলো পরিষ্কার করবে। You know, he's such a young player and it's his first World Cup. খুবই ভালো হয়েছে, লামিন ইয়ামাল গোল করতে পারলে আরো ভালো হতো। Lamine needs to show up a little more, I believe. He's good, but he needs to show up a little better. Pedri also. They're playing good, but they need to do a little more. I think they're doing a great job and they're going to do an amazing job and it's going to be great. স্পেন এবং আর্জেন্টিনা এই দুটো দলকে এক কাতারে রাখলে মনে হয় ভুল হবে না, কারণ দুটো দলের কৌশল অনেক ক্ষেত্রেই ম্যাচ করে। অনেকেই বলেছেন যে আর্জেন্টিনা যদি এবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বা স্পেন যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তাহলে তারা অবাক হবে না। তারা দুটো দলকেই সাপোর্ট করছে, তবে কোর স্প্যানিশ যারা তারা কিন্তু স্পেনকেই এগিয়ে রাখছে এবারের চ্যাম্পিয়নশিপের জন্য। বিশ্বকাপের এখনো বেশ খানিকটা পথ, সবে মাত্র শুরু হয়েছে নকআউট পর্বের খেলা। সামনে কঠিন সব সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে স্প্যানিশদের। ভক্তদের প্রত্যাশা লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস বা তাদের যে আরো তারকা ফুটবলাররা রয়েছে তারা আজকে গোল না পেলেও পরের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে গোল তুলে নিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালের পথ সুগম করে তুলবে এবং আবারও 2010-এর পর দ্বিতীয় শিরোপা উপহার দেবে। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। হারলেই বিদায় এমন সমীকরণের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা দলের নানা গুঞ্জন নিয়েও। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছে না আলবিসেলেস্তেরা। অন্যদিকে আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে কেপ ভার্দে। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিজের রিপোর্ট। গ্রুপ পর্বে শতভাগ জয় নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে এই বিশ্বকাপের চমক কেপ ভার্দে। টানা জয় পেলেও সমালোচনাও কম হচ্ছে না আর্জেন্টিনা দলকে নিয়ে। ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে মেসির দলকে, চলছে এমন আলোচনা। তবে সোশ্যাল মিডিয়ার ট্রল কিংবা গুঞ্জন কোনো কিছুই স্পর্শ করছে না আর্জেন্টিনা দলকে। লিওনেল স্কালোনির দল ব্যস্ত রণকৌশল সাজাতে, কারণ টুর্নামেন্টের এই পর্যায়ে এসে একটি মাত্র ভুলই ডেকে aante পারে বিদায়ের ঘণ্টা। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না, আর আপনি যদি এটা না দেখেন তাহলে চারদিকে কি হচ্ছে তা জানবেনও না। আজকাল যে
কেউ যা খুশি পোস্ট করতে পারে, যার কোনো সত্যতাও হয়তো নেই। একটা ছোট বিষয়কে অতিরঞ্জিত করে বড় রূপ দেয়া হয়। এসবকে কোনো গুরুত্ব দেওয়ারই প্রয়োজন দেখছি না, স্রেফ এগুলোকে উপেক্ষা করি। আর্জেন্টিনা দলের সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতো একজনই লিওনেল মেসি। ফরওয়ার্ডদের গোল খরা নিয়ে সমালোচনা থাকলেও কোচ আস্থা রাখছেন এলএম10-এর ওপরই। গ্রুপ পর্বে সৌদি আরব, স্পেন কিংবা উরুগুয়ের মতো দলের বিপক্ষে মাঠ কাঁপানো কেপ ভার্দেকেও সমীহ করছে আর্জেন্টিনা। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি। সৌদি আরবের বিপক্ষে ওদের জেতা উচিত ছিল। ওদের রক্ষণভাগ দারুণ, কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। কেপ ভার্দের বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন স্কালোনি। নিয়মিত একাদশে ফিরবেন মেসি, তবে মায়ামির তীব্র গরম আর আর্দ্র আবহাওয়া কিছুটা অস্বস্তির কারণ হতে পারে আর্জেন্টিনার জন্য। দল ভালো অবস্থানে আছে। নকআউটের মঞ্চে এখন আর ভুল করার কোনো সুযোগ নেই। তবে আমরা দারুণ ফর্মে থেকেই মাঠে নামবো। ছাড়া বাকি সব ম্যাচই বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। এই ম্যাচটিও মোটেও সহজ হবে না। অন্যদিকে কেপ ভার্দে চায় নতুন ইতিহাস লিখতে। ধর্ষণ কাণ্ডে দলের অধিনায়ককে নিয়ে তুমুল সমালোচনা হলেও আপাতত মাঠেই পূর্ণ মনোযোগ দলটার। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে পা হরকালেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই আর্জেন্টিনা দল কোনো ভুল করতে চায় না কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। লিওনেল মেসি দারুণ খেলছেন, পুরো দল আত্মবিশ্বাসী। সবার প্রত্যাশা কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়ে রাউন্ড অফ 16-এ পা রাখবে আর্জেন্টিনা ফুটবল দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ 4 মাস পর জনসমক্ষে। তেহরানে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় খামেনি সহ তার পরিবারের 5 সদস্যের কফিন ঘিরে এখন গভীর শোকের ছায়া। আগামী 9 জুলাই মাশহাদে দাফন পর্যন্ত তেহরান, কোম এবং ইরাকের পবিত্র শহরগুলোতে চলবে এই আনুষ্ঠানিকতা। প্রায় 100 দেশের প্রতিনিধি ও অগণিত মানুষের উপস্থিতি ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে পুরো তেহরান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 4 মাস প্রতীক্ষার পর অবশেষে জনসমক্ষে তার মরদেহ। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন। খামেনির পাশাপাশি একই হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং 14 মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় সেখানে। প্রিয় নেতা ও তার স্বজনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মোসাল্লায় ভিড় করছেন লাখো মানুষ। ইরানের 47 বছরের ইতিহাসে খামেনির বিদায়কে অন্যতম বড় ঐতিহাসিক ও রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। 4 জুলাই তেহরানের মূল জানাজা ও রাষ্ট্রীয় বিদায় শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে। এরপর শিয়া মুসলমানদের পবিত্র 2 শহর ইরাকের নাজাফ এবং কারবালায় সম্পন্ন হবে বিশেষ ধর্মীয় আচার। সবশেষে কফিন আবারও ইরানে এনে 9 জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে খামেনির। শোকযাত্রায় সামিল হতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের প্রায় 100 দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের হে উই, ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সহ বিশ্ব নেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তবে ইসরায়েলের হামলা ও জীবননাশের আশঙ্কায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোস্তফা খামেনি বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সশরীরে উপস্থিত থাকছে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে ওপারে বোমা ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী ও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি এবং কোস্টগার্ড। তবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি উদ্বেগজনক হলেও অতীতের মতো বড় পরিসরে রোহিঙ্গা ঢলের আশঙ্কা আপাতত কম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত 1.5 বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু ও ভুতিডং শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করেছে জান্তা বাহিনী। হামলা মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের তীব্রতায় নাফ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে, যা আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। প্রথমে 5 থেকে 7টা মতো মারছে বড় অস্ত্র, তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে, ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। 7-8টা মোটর শেলের শব্দ শুনতে
টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে। বিকট আওয়াজ আমরা নদীর এই পারেও পাচ্ছি। ওপারে বিস্ফোরণ গোলাবর্ষণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে। অতীতের সংঘাতের প্রভাবে বাংলাদেশকে আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এবার তেমন বড় ধরনের ঢলের আশঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞরা। তাদের মতে মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ সীমান্তে আরও কাছাকাছি চলে এলে পরিস্থিতি অবনতি ঘটতে পারে। যদি রোহিঙ্গারা এখানে আসার সম্ভাবনা থাকে, সেটার কারণে আগাম তথ্য নিশ্চয়ই সরকারের কাছে থাকতে পারে এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীরা আছে সেটার একটা আগাম প্রস্তুতি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ আসবে বলে আমাদের মনে হয় না। প্রশাসনের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে শুধু কক্সবাজারের টেকনাফ ও উখিয়া নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরও থাকছে রূপালী পর্দার তারকাদের মিলন মেলা, শিল্পী সমিতির নির্বাচনে বিএফডিসিতে উৎসবমুখর পরিবেশ। শিবা, জয় ও আরমান মুক্তি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 42 জন। তরুণদের গবেষণা করে আত্মকর্মসংস্থানের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদরে সোলাইমান আলীর উদ্ভাবিত সোলার প্যানেলের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। এ সময় সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখা সোলাইমান আলীর প্রশংসাও করেন মন্ত্রী। সোলাইমান আলীকে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন তিনি। এই সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে অনেক বেশি সাশ্রয় হবে। অর্থাৎ এখানকার যাবতীয় বিদ্যুতের যে চাহিদা, সেটা উনি ওনার নিজের সোলার প্রজেক্ট দিয়েই ওনাদেরকে সম্পন্ন করেন। উনি সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় কিভাবে এই উন্নতি করা যায়, দেশের উন্নতি করা যায়, সেই চেষ্টাটা করেছিলেন, উনি চেষ্টা করেছেন। আমি এই জন্য আমাদের শিক্ষিত ছেলেদেরকে বারবার করে বলি যে নিজেরা কিছু করার চেষ্টা করো। আজকে দেখেন উনি একজন সাধারণ একজন সাইকেলের বেকার মধ্যেও কোথায় কোন জায়গায় নিয়ে এসছেন নিজেকে। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরো বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়ার ও আরো সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের 1 ইঞ্চি জায়গা ছাড় দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ বিজিবির পাশে থাকবে। এ সময় মাদক নিয়ন্ত্রণ বিল প্রসঙ্গে তিনি বলেন, নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। কাজে লাগে তাহলে আমি নিজেকেই বরঞ্চ কৃতজ্ঞ মনে করবো। ধন্যবাদ আপনাদেরকে। বলেন আপনি সব কভার করে বলতে হবে। দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেব না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আওয়ামী লীগ শাসনামলের সংগঠিত গুম, খুন ও গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটির ঢাকা মহানগর শাখার আয়োজনে সকালে শাহবাগ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন ছিল জানিয়ে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এখন সময়ের দাবি। এছাড়াও বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান, শাপলা চত্বর অভিযান এবং পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। ঢাকা মহানগর
ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাসাবাড়ির ছাদ যেন এডিসের প্রজনন কেন্দ্র। মাঠ পর্যায়ে মশক নিধন কার্যক্রমেও আছে ঢিলে ভাব। এডিস নিধনে ওষুধের মান নিয়ে প্রশ্ন ঢাকার 2 সিটির বাসিন্দাদের। বিশেষজ্ঞরা বলছেন শুধু রাসায়নিকের ধোঁয়া ছিটিয়ে সম্ভব নয় মশা নির্মূল, দরকার কীটনাশকের পরীক্ষা। আর স্বাস্থ্যমন্ত্রী জানান লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চমাত্রার ট্যাবলেট। খলিলুর রহমান ও জাকারিয়া জয়ের ছবিতে মনির হোসাইনের রিপোর্ট। মশা তাড়ানোর এই যজ্ঞ প্রায় সারা বছরই দেখা যায় রাজধানী জুড়ে, কিন্তু ডেঙ্গুর চোখ রাঙানির কাছে এই যজ্ঞের ফলাফল শূন্য। অর্থাৎ মশা মারতে কামান দাগার আয়োজন থাকলেও বাস্তবে নেই কার্যকারিতা। মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়তে থাকে, ঝরে প্রাণও। এবছরও তার ব্যতিক্রম নয়। রাজধানীর 2 সিটির বিভিন্ন এলাকায় মশা নিধনের কার্যক্রম দৃশ্যমান। মিরপুর, মোহাম্মদপুর, মুগদা, যাত্রাবাড়ি সহ মশা অধ্যুষিত এলাকাগুলোতে স্প্রে করা হলেও তার মান নিয়ে আছে বাসিন্দাদের অভিযোগ। আবার কোনো এলাকায় ফগিং না করারও অভিযোগ পাওয়া গেছে। সিটি কর্পোরেশনে যাচ্ছি, আসতেছি, বলতেছি, যাবে, লোক পড়াবে, ওষুধ দিবে, আজ পর্যন্ত কোনো রকম আমরা পাচ্ছি না। ডেঙ্গু রোগের এখানে উপদ্রব এতটাই বেশি যে আপনার দেখা গেছে প্রায় বিল্ডিং এ কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত। সন্ধ্যার পরে এখানে দাঁড়াইতে পারবেন না মশার জন্য। আছে উল্টো চিত্র। নিজ আঙিনা পরিষ্কার সহ বাসিন্দাদের অবহেলার বিষয়টিও নজরে আসে সময় সংবাদের। এডিসের লার্ভা দেখা যায় বিভিন্ন ভবনের ছাদ ও নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে। এ বিষয়ে নেই কোনো সদুত্তর। বিশেষজ্ঞরা বলছেন লার্ভা রেজিস্ট্যান্স করেছে বিভিন্ন এলাকায়, তাই শুধু রাসায়নিক ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়। কীটনাশকগুলো পরীক্ষা করে ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের। রাসায়নিকগুলো, কীটনাশকগুলো আমাদের পরীক্ষা করে যেখানে রেজিস্ট্যান্স হয়েছে সেখান থেকে সরিয়ে যেখানে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা মশা অর্জন করেনি সে সমস্ত এলাকায় এই কীটনাশকগুলো পাঠানো উচিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান রাসায়নিক দিয়ে যেসব লার্ভা ধ্বংস করা সম্ভব না সেসব লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চমাত্রার ট্যাবলেট। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সমন্বিত কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটি একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট। এই ভবনটি এখনো মানুষের বসবাসের উপযুক্ত না হলেও এটি হয়ে রয়েছে এডিস মশার আদর্শ স্থান। ডেঙ্গু নিয়ন্ত্রণে অর্থাৎ এডিস মশা নিধনে সরকারের নানা পদক্ষেপ নিয়ে প্রশ্ন থাকলেও প্রশ্ন আছে সাধারণ নাগরিকদের এমন সব সচেতনতা নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন কোনো এক পক্ষের সম্ভব নয় একা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। এডিস মশা নিধনে তাই সব পক্ষের সমান অংশগ্রহণ দরকার বলে মনে করেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাড়ির সেপটিক ট্যাঙ্ক ও পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাদ। জমে থাকা বিষাক্ত গ্যাসে প্রায় ঘটছে দুর্ঘটনা। কখনো পরিষ্কার করতে গিয়ে কখনো বা অসতর্কতায় প্রাণ হারাচ্ছে শিশু, শ্রমিক ও পরিবারের স্বজনরা। ফায়ার সার্ভিসের তথ্য বলছে 5 বছরের দুর্ঘটনায় নিহতের সংখ্যা 229 জন। বিশেষজ্ঞরা বলছেন গ্যাস পরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে কখনোই বদ্ধ স্থানে নামা উচিত নয়। রেমো সিদ্দিকের রিপোর্ট। সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনা, বিষাক্ত গ্যাসে কেড়ে নিয়েছে প্রিয়জনের প্রাণ। সম্প্রতি এমন বহু ঘটনায় নিঃস্ব হচ্ছে পরিবার। গুগল সার্চ অপশনে সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনা লিখে সার্চ করলে মুহূর্তেই সামনে আসে শত শত মৃত্যুর সংবাদ। বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগ ঘটনাতে একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান এক বা একাধিক ব্যক্তি। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন সেপটিক ট্যাঙ্কের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড, মিথেন ও কার্বন ডাই অক্সাইড কয়েক সেকেন্ডে মানুষকে অচেতন করে ফেলে। তারপর ঘটে মৃত্যু। অথচ অধিকাংশ ক্ষেত্রেই গ্যাস পরীক্ষা করা হয় না, থাকে না অক্সিজেন সাপোর্ট, গ্যাস ডিটেক্টর, সেফটি হারনেস কিংবা প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম। ফলে একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান এক বা একাধিক ব্যক্তি। অনেক লোকই আমরা জানি না যে এইটা আসলে কতখানি ঝুঁকিপূর্ণ কাজ এবং এটার জন্য কি ধরনের ব্যবস্থা নিতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 এ 5 বছরে সেপটিক ট্যাঙ্ক, সুয়ারেজ ও কূপ জনিত 175টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 229 জন।
বিশেষজ্ঞরা বলছেন বাড়তি সতর্কতায় কমতে পারে অপ্রত্যাশিত এমন মৃত্যু। একটি হারিকেন বা কুপি জ্বালিয়ে দড়ি দিয়ে বেঁধে তা ধীরে ধীরে কূপের ভেতরে নামালে যদি তা দ্রুত নিভে যায় তাহলে বুঝতে হবে সেখানে আছে অক্সিজেনের ঘাটতি। পাতাসহ গাছের ডাল কেটে তা দড়িতে বেঁধে গর্তের ভেতরে অনেকবার ওঠানামা করালে বিষাক্ত গ্যাস কিছুটা বাইরে বেরিয়ে আসে এবং কিছুটা অক্সিজেন ঢোকে। পাশাপাশি পরিত্যক্ত বা অরক্ষিত কূপ ও ট্যাঙ্ক স্থায়ীভাবে বন্ধ রাখতে হবে। সতর্ক থাকলে সেফটি ট্যাঙ্কের মধ্যে পড়ে বা এই সকল জায়গায় যে সকল দুর্ঘটনা হচ্ছে আমার মনে হয় শতভাগ এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে শুধু উদ্ধার পদ্ধতি নয়, সেপটিক ট্যাঙ্কের নিরাপদ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতাকারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণ জরুরি। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। তরুণদের মধ্যে আশঙ্কাজনক হয়ে উঠছে কলোরেক্টাল ক্যান্সার। দেশে চিকিৎসা খরচ সর্বনিম্ন 8 থেকে 10 লাখ টাকা। গবেষণা বলছে বছরে 3% হারে বাড়ছে এই নিভৃত রোগটি, যা জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও খাবার গ্রহণে গুরুত্ব দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। এছাড়া ক্যান্সার নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আশঙ্কাজনক হারে 20 থেকে 40 বছর বয়সীদের মধ্যেও ছড়াচ্ছে কলোরেক্টাল ক্যান্সার। একসময় 50 বছরের বেশি বয়সীদের মধ্যে মিলত এই দুরারোগ্য ব্যাধি, তবে এখন আর বাধা নেই নির্দিষ্ট বয়সের ফ্রেমে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। পাশাপাশি বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারের স্বাদ ও রুচিতে ভিন্নতা আনলেও ক্ষতির মাত্রা বাড়াচ্ছে কয়েক গুণ। রেস্তোরাঁয় নানা অনুষঙ্গ দিয়ে তৈরি এসব খাবার দিচ্ছে আশঙ্কাজনক বার্তা। অন্যদিকে খাদ্য উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার, খাদ্য সরবরাহের ধাপে ধাপে অস্বাস্থ্যকর দ্রব্য মেশানোর কারণেই নীরবে অনিয়ন্ত্রিত হয়ে উঠছে ক্যান্সার। ফুডের যে চেইন, সাপ্লাই চেইন, দ্যাট মিনস কৃষকরা যেখান থেকে উৎপাদন করছে সেই মাটি, তারপরের ধাপে ফড়িয়া, তারপরে ফ্যাক্টরি, তারপরে প্রিজারভেশন, এইভাবে হয়ে হয়ে যতগুলো স্টেজ আছে, এই সমস্ত স্টেজ যদি আমরা সেফ বা নিরাপদ না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে ফুডজনিত যে সমস্ত ডিজিজ, তার মধ্যে ক্যান্সার একটা আপনি যেটা বললেন সেটা কিন্তু হতে থাকবে। গবেষণা বলছে বছরে 3% হারে 30 থেকে 49 বছর বয়সীদের মধ্যে বাড়ছে কলোরেক্টাল ক্যান্সার। পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্তের ইতিহাস এবং সাধারণ লক্ষণকে গুরুত্ব না দেয় বাসা বাঁধতে পারে এই রোগ। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো প্রথমে শুরু হয় খুব স্বাভাবিক কিছু সিমটম দিয়ে আমরা পাই আর কি। এর মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে পেট ভরা ভরা লাগে, হ্যাঁ, হজমে সমস্যা দেখা দেয়, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন। এটা কেমন? এটা অনেক সময় দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, অনেক সময় কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, কিছুদিন ডায়রিয়া থাকছে, কিছুদিন কোষ্ঠকাঠিন্য থাকছে। বাংলাদেশে একটু ডিফারেন্ট পিকচারও কিন্তু পাই। ইয়াং গ্রুপের মাঝে 30 অ্যান্ড অ্যাবাভ, 30 থেকে 40-45-এর মাঝে কিন্তু প্রচুর কোলোরেক্টাল পেশেন্ট আমাদের কাছে কিন্তু আসেন। কলোরেক্টাল ক্যান্সার চিকিৎসায় সর্বনিম্ন ব্যয় 8 লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থ হওয়া সম্ভব বলছেন এই বিশেষজ্ঞ। একজন কোলন ক্যান্সারের রোগীর ক্যান্সারের যত চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন আপনার কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, সবগুলোই রাখতে পারে। সবগুলো যদি একজন পেশেন্টের লাগে, আমরা ধরে নিতে পারি এটি যদি প্রাইভেট সেন্টারে কোথাও করে 7 থেকে 8 লাখ টাকার ন্যূনতম তার খরচ পড়ে যাবে। আর্লি স্টেজে যদি ধরা পড়ে সুস্থ হওয়ার অনেক ভালো, এবং তখন খরচ অনেক কমে আসে। ক্যান্সার সচেতনতায় বয়স 45 হলে নিয়মিত মেডিকেল পরীক্ষার অংশ হিসেবে রক্ত পরীক্ষা ও পায়খানার মাধ্যমে রক্ত যাচ্ছে কিনা তা বছরে একবার পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাসের দাম কমায় জনমনে স্বস্তি ফিরলেও এখনও সব জায়গায় মিলছে না সরকার নির্ধারিত দামে। 1528 টাকার গ্যাসের দাম কোথাও কোথাও হাঁকা হচ্ছে 1600 থেকে 1800 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন নতুন নির্ধারিত দামের চালান এখনও না আসা এবং গ্রাহকের বাসায় পাঠানোর ডেলিভারি চার্জ সহ নানা কারণে বাড়তি দাম রাখতে হচ্ছে। সেলিম আহমেদের ছবিতে ফারুক ভাই রবিনের রিপোর্ট। এলপি গ্যাসের দাম কমানোর প্রভাব কতটা পড়ল বাজারে তা জানতে কথা হচ্ছিল রাজধানীর বসিলার বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে। সরকার নির্ধারিত করছে কিন্তু এখন আমরা পাইতেছি না। আমি কিন্তু এখন গ্যাসের জন্য ঘুরতেছি। আমার বসুন্ধরাটা দরকার, এখন বসুন্ধরাটা মনে হয় 1850 টাকার নিচে দিতেছে না। আমিরুলের মন্তব্যের সূত্র ধরে তাকে নিয়েই যাওয়া হলো দোকানে, যেখানে হাঁকা হচ্ছিল বাড়তি দাম। বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল অভিযোগের সত্যতা। আমাকে দাম বলছি 1850 টাকা, আমি বলছি 1800 রাখতে পারবো। ডিলার যারা কাছে নেই ওরা আমাদেরকে এখন ওই দামে পাইনি। এখন আমরা 12 কেজি
এলপিজি সিলিন্ডারের দাম টানা 2 দফা 599 টাকা বাড়ানোর পর 2 দফায় কমানো হয় 412 টাকা। বৃহস্পতিবার নতুন দাম নির্ধারণ করা হয় 1528 টাকা। তবে গ্রাহকরা কিছুটা স্বস্তির কথা চিন্তা করলেও অভিযোগও কম নয়। ভোক্তারা বলছেন সরকার নির্ধারিত দামের অস্তিত্ব কেবল ঘোষণায়, বাস্তব পরিস্থিতি পুরোই উল্টো। কোনো কিছুর যদি দাম বেড়ে যায় তাহলে রাতারাতি বেড়ে যায়, কিন্তু কোনো কিছু যদি দাম যদি সরকার থেকে কমিয়ে দেয় তাহলে সেটার দাম কমতে অনেক সময় লাগে। আমরা 1528 টাকার প্রতিফলন পাচ্ছি না। সরকারের কোনো সুবিধা, কোনো নিয়ম কানুনই এখানে মানা হয় না। অন্যদিকে নানা কারণ তুলে ধরে দাম বেশি নেওয়ার যৌক্তিকতা প্রমাণের চেষ্টায় খুচরা বিক্রেতারা। যেমন মার্কেট 1528 টাকা, আমরা 1500 টাকার নিচে আমরা কখনোই আমরা বেক্সিমকো আমরা পাবো না। আমাদেরকে বেক্সিমকো সবসময় মার্কেট থেকে 100 টাকা 150 টাকা বেশি কিনতে হয়। আমরা সেক্ষেত্রে আমরা কি করব? আগে 1750 এরকম বিক্রি করতাম, এখন আর কি যে সরকারের কালকে রেট কমেছে তার জন্য আর কি 1600 বেচতে। নিত্য প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি আরও বাড়ানোর দাবি গ্রাহকদের। দাম বাড়ানো হলে অপেক্ষা করতে হয় না কোনো ঘোষণার, তবে সরকারিভাবে দাম কমানো হলে সেটি কার্যকরের বেলায় থাকে নানা গড়িমসি, নানা অজুহাত। আর এমন নিয়ন্ত্রণহীনভাবেই চলছে দেশের এলপি গ্যাসের বাজার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাজেটে শুল্ক ছাড়ের প্রভাব এখনো পড়েনি নিত্যপণ্যের বাজারে। উল্টো কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। উচ্চ মূল্যেই আটকে আছে মশলা ও ডালের বাজার। তবে খানিকটা স্বস্তি মিলছে সবজি ও চালের দাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2026-27 অর্থ বছরের বাজেটে চাল, মশলা, দানাদার সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর 5% থেকে কমানো হয়। তবে শুল্ক ছাড়ে সেই প্রভাব নেই বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় কয়েক সপ্তাহ ধরেই 120 থেকে 150 টাকায় আটকে আছে মসুর ও মুগ ডালের বাজার। লবঙ্গ 1500 আর দারুচিনি বিক্রি হচ্ছে 500 টাকায়। দর নিয়ে অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। দ্রব্যমূল্যের দাম কমায় তাহলে আমাদের ক্রেতাদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা হবে আর কি। দাম তো কমার কথা কিন্তু কমে নেই, ওই হারে বাড়ছে 10 টাকা, কমছে 1 টাকা 2 টাকা। তবে তেলের সরবরাহ আগের থেকে বাড়ছে। এখন সপ্তাহ ব্যবধানে হঠাৎ বেড়েছে মুরগির দর। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালির দাম চড়েছে 340-এ। সব মুরগির দাম কেজিতে প্রায় 15 থেকে 20 টাকার মধ্যে বাড়তি। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, এই কারণে খামারওয়ালারাও হিমশিম খাইয়ে গেছে, এই কারণে একটু এফেক্ট করছে। তবে গেল 2 সপ্তাহ ধরে ভোক্তাদের স্বস্তি দিচ্ছে পটল, করলা, পেঁপে, কাঁকরোল সহ বেশ কিছু সবজি। বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে চড়া বেগুন, শসা। এমন অবস্থায় সবজির আমদানি কমে যাওয়ার কথা, কিন্তু তারপরেও বাজার অনেক স্বস্তিদায়ক। বেশিরভাগ সবজি আমি দেখলাম 40 থেকে 50 টাকার মধ্যে পার কিলো। একবার এসে কম আছে, যেরকম কিছু সবজির দাম বেশি, গাজর, টমেটো এগুলোর দাম বেশি। এদিকে কেজি প্রতি 2 টাকা কমেছে সব ধরনের চালের দাম। মিনিকেট 68 থেকে 70 আর 28 চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা দরে। বাজারটা চালের উপরে প্রভাব পড়েনি, সেই জন্য 28 মিনিকেটগুলো একটু দাম কমছে, পার কেজিতে 1 থেকে 2 টাকা। বাজারে তো অস্থিতিশীল হয় নাই এবং আমাদের মানে কেনার সাধ্যের ভিতরে আছে আল্লাহর মতে। কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। পাকিস্তানের বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত 40, আহত 8। চলছে উদ্ধার অভিযান, প্রেসিডেন্টের শোক। 14 বছর আগে সাফাই সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল এলাকা থেকে নিখোঁজ সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে 2025 সালের 21 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালি। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 32 জনের নাম উল্লেখ করেন সুখরঞ্জন। 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে ঢাকায় আসেন সুখরঞ্জন বালি। সাভারের ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানার বড়দেশীর হাজিনগর এলাকায় মোহাম্মদ ইউসুফ আলীর ভাড়া বাসা থেকে শারমিন আক্তার লিজা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ শওকত আলী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ইরান থেকে যমজ দুই ভাই শেখেন সীসা ব্যবসা। দেশে ফিরে কখনো আন্তর্জাতিক কুরিয়ার, আবার কখনো বাহকের মাধ্যমে আনতেন এই সীসা। পরে অনলাইনে বিক্রি করতেন তারা। ক্রেতা সেজে দুই ভাই সহ 3 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর বাড্ডা ও বসুন্ধরায় অভিযান চালিয়ে 66 কেজি সীসা জব্দ করা হয়েছে। অনলাইনে সীসা বিক্রি করছে এমন তথ্যে ক্রেতা সেজে 1 কেজি সীসা অর্ডার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসিসির গোয়েন্দা দল। ডেলিভারি দিতে আসলে গ্রেফতার করা হয় সেই বাহককে। তাকে নিয়ে অভিযান হয় বাড্ডা ও বসুন্ধরায়। সন্ধান মেলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সীসা চালানের। জব্দ করা হয় প্রায় 66 কেজি সীসা, 41টি হুক্কা ও 40 কেজি কয়লা। গ্রেফতার করা হয় যমজ ভাই মেহেদাত শরীফী ও আহমেদ শরীফীকে। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসিসি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয় এই দুই ভাই ইরান থেকে সীসা ব্যবসা শিখে বাংলাদেশে আসেন। পরে দেশের বাইরে থেকে আন্তর্জাতিক কুরিয়ার ও বিভিন্ন বাহকের মাধ্যমে অল্প অল্প করে দেশে আনা হতো সীসার সরঞ্জাম। পরে দেশে অনলাইন প্ল্যাটফর্মে এগুলো বিক্রি করত। তারা বাংলাদেশে এসে এই ব্যবসাটা চালাচ্ছিল। মানুষ আসা যাওয়া করে তার মাধ্যমে আনে, কিছু আনে কুরিয়ারের মাধ্যমে আনে, কিছু করে সেন্ডার, অন্য কোনো সেন্ডার থার্ড পার্টির মাধ্যমে সেন্ডার যে ক্যারি করে সেও হয়তো বা জানে না। সীসার বারে অভিযানের কারণে অনলাইনে বিক্রি করছে চক্রটি। অনলাইনে এমন আর কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যারা তাদের থেকে কিনতো, ক্রয় করতো, তারা যারা বাইরে থেকে আনতো এবং বড় মাপের যারা বিক্রি করতো, যে অনলাইন পেমেন্ট যারা দিত, MFS এর মাধ্যমে যে তারা ডিলিংস করতো, ব্যবসায়ী অবৈধ ব্যবসা চালাতো, সেই তথ্যগুলো আমাদের অনেকগুলো তথ্য আছে। সীসা সহ সব ধরনের মাদক ব্যবসায়ীর তালিকা ধরে অভিযান চলছে বলেও জানিয়েছে ডিএনসি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বাংলাদেশে আমদানি রফতানি বাণিজ্যের ভলিউম রেকর্ড পরিমাণ বাড়লেও ইউরোপ আমেরিকার মন্দা পরিস্থিতিতে রফতানি আয় কিছুটা কমে $48 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। ট্রাম্পের ট্যারিফ জটিলতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কবলে পড়ে আশানুরূপ অর্ডার না আসায় শুধু তৈরি পোশাক খাতে অন্তত $1 বিলিয়ন কমেছে। অবশ্য জুন মাসে গার্মেন্টসের $3.38 বিলিয়ন সহ সর্বমোট $4.2 বিলিয়ন আয়ের মাধ্যমে বার্ষিক আয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শাখাউত টেপর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত $7 বিলিয়ন পিছিয়ে থেকে 2025-26 অর্থ বছর শেষ করা বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে $48 বিলিয়ন। অবশ্য বিগত 2024-25 অর্থ বছরে এই আয় ছিল $48.28 বিলিয়ন। ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশে কোনোভাবে তার থেকে বাদ যাচ্ছে না। বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে যে একটা মন্দাভাব চলছে, সেই মন্দাভাবের প্রভাবে আমাদের রপ্তানি কমেছে এবং আমাদের গার্মেন্টসের রপ্তানি কমেছে। সার্বিকভাবে রপ্তানি যেটা ছিল বাংলাদেশে সেটা কমে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 7% প্রবৃদ্ধিতে $1.23 বিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে 7.75 প্রবৃদ্ধিতে $883 মিলিয়ন আয় করেছে। একই সঙ্গে রপ্তানি আয় বেড়েছে হোম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ও কৃষিজাত পণ্যে। প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসছি, মিটিং করতেছি, কিভাবে করে আমরা গ্রোথটা ধরে রাখবো এটা নিয়ে কাজ করতেছি। 24.67 প্রবৃদ্ধি নিয়ে $3.96 বিলিয়ন রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থ বছর শুরু করেছিল বাংলাদেশের তৈরি পোশাক খাত। কিন্তু আগস্ট মাসে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়িয়ে দিলে বিপর্যয়ের কবলে পড়ে গার্মেন্টস শিল্প। শুধুমাত্র ইউরোপ না, আমেরিকা না, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আপনার ক্রাইসিস চলছে। এদিকে রপ্তানি আয় কিছুটা কমলো, আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম বাড়িয়েছে বাংলাদেশ। বিদেয়ী 2025-26 অর্থ বছরে 7.13% প্রবৃদ্ধিতে 35,31,000 কন্টেনার, 5.62% প্রবৃদ্ধিতে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য এবং 6.35% প্রবৃদ্ধিতে 4,336টি জাহাজ হ্যান্ডেলিং করেছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। ভ্যাট ট্যাক্স এবং পোর্টের যে চার্জটা বৃদ্ধি হয়েছে, সব কিছু যদি আমরা একসাথে কস্টিংয়ের মধ্যে আনি, কিন্তু আমরা কিন্তু আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে কিন্তু আমরা কোনোভাবে তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না। নানা জটিলতা ও সমীকরণ সত্ত্বেও বিদায়ী অর্থ বছরে 4.09% প্রবৃদ্ধিতে $9 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
চলচ্চিত্র সমিতির দ্বিবার্ষিক নির্বাচন কেন্দ্র করে রূপালী পর্দার তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছে এফডিসি। সকাল ৯টা থেকে চলছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুটি প্যানেলে লড়ছেন ৪২ জন প্রার্থী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রূপালী পর্দার তারকাদের যেন মিলন মেলা বসেছে এফডিসিতে। সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় আর স্মৃতিচারণের পাশাপাশি আছে নির্বাচনী উত্তাপ। তবুও পুরো প্রাঙ্গণ উৎসবের আমেজ। সকাল ৯:৩০টার পর শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। নির্বাচন কমিশন থেকেও কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। সবাই মিলে চেষ্টা করছে একটা সমালোচিত ইলেকশন না করে আলোচিত একটা ইলেকশন করার জন্য। সুমুখর একটা পরিবেশ, সবাই আসছেন এবং সবার সাথে সবার দেখা হচ্ছে, বলতে গেলে একটা ছোট করে গেট টুগেদারের মতো হয়ে গেছে। নির্বাচনী আমেজ খুবই ভালো মনে হচ্ছে, কারণ আসলে নির্বাচন আমরা হারি জিতি সেটা তো না, অনেকদিন পর আমাদের পরিবারের লোকগুলির সাথে আমাদের দেখা হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭৩ জন, আর দুটি প্যানেলে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪২ প্রার্থী। এছাড়া স্বতন্ত্র পদেও লড়েছেন কিছু প্রার্থী। নির্বাচনে জিতলে শিল্পী সমিতির কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি তাদের। দুঃখী শিল্পীরা যারা আছে, আমাদের জুনিয়র শিল্পীরা অনেক আছে। আমার দাঁড়ানোর উদ্দেশ্যই এটা, আমরা এই জিনিসগুলোকে নিয়ে কথা বলবো এবং তাদের জন্য কিছু তো অবশ্যই করব। যদি আমাদের প্যানেল জয়যুক্ত হতে পারে, সব ভোটারদের পাশে থাকাই একটাই কথা বলতে হবে, ভোটারদের পাশে থাকা, তাদের প্রবলেমগুলো সলভ করে নেওয়া। রেজাল্ট আউটটা হওয়ার পর আমরা সবাই মিলে, যারাই আসুক সবাই সুন্দর করে আবার এক হয়ে আমরা শিল্পী সমিতির জন্য সবাই কাজ করব, এটাই তো আমার কামনা। নির্বাচন নির্বিঘ্ন করতে এফডিসিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আগামী ২ বছরের জন্য চলচ্চিত্র সমিতির দায়িত্ব পাবে নতুন নেতৃত্ব। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিএফডিসিতে আছেন সহকর্মী ফারদিন মাঝার, সরাসরি যাচ্ছে তার কাছে। ফারদিন, নির্বাচন নিয়ে কি খবর আছে আপনার? ২০২৬ থেকে ২৮ মেয়াদের শিল্পী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। মাঝখানে যদিও নামাজের বিরতির কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম একটুখানি বিরতি ছিল, এখন পর্যন্ত সেটা আবার শুরু হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ প্রক্রিয়া আবার চলছে এবং সকাল থেকে নির্বিঘ্নে নিরাপদে ভোট গ্রহণ চলেছে। যারা ভোটার রয়েছে তারা কিন্তু বলছে যে তারা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হননি। এবারে নির্বাচনে ভোটারের সংখ্যা রয়েছে ৫৭৩ জন এবং দুটি প্যানেল এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি প্যানেলে মোট ২১ জন করে ৪২ জন প্রার্থী টোটাল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরেও মোটামুটি ১০ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। যদি আমি একটু বলি, এবার আরমান মুক্তি পরিষদ এবং শিবাসানু জয় চৌধুরী পরিষদ এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটো প্যানেলে যদি বলি, একটি প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবাসানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছে জয় চৌধুরী, এবং অন্য পদে সভাপতি পদে রয়েছে ফাইটার আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছে রুমানা ইসলাম মুক্তি। তো এই নির্বাচনে আজকের আগ দিয়ে গত কদিন ধরে নির্বাচনী প্রচারণা পুরো দমে চলেছে এবং প্রার্থীরা যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। যারা দুস্থ শিল্পী রয়েছে তাদেরকে যাতে পুরো সারা বছর জুড়ে কোনো ধরনের অবহেলা বঞ্চনার শিকার না হতে হয়, তারা সেই প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সাথে সর্বোপরি বাংলা সিনেমার উন্নয়নে তারা কাজ করবেন বলে তারা অঙ্গীকার করেছে। শিল্পী সমিতির সর্বোপরি কল্যাণে তারা কাজ করবে বলে জানিয়েছেন এবং একই সাথে আজকে সারা দিনে আমরা দেখেছি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য এক ধরনের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নির্বাচন কমিশনারের বরাতে আমরা এটাই জানতে পেরেছি যে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এফডিসি থেকে শিল্পী সমিতি নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ফারদিন মাঝার যোগ দিয়েছিলেন বিএফডিসির সামনে থেকে, জানাচ্ছিলেন শিল্পী সমিতি নির্বাচনের খবর। আবারও দেশের বাইরের খবর। পাকিস্তানের বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময় শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় ডেরা ইসমাইল খান সীমান্তে প্রবেশের পর পেশোয়ারগামী বাসটি খাদে পড়ে যায়। খাদটির গভীরতা ৭০ থেকে ৮০ ফিট গভীর বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। বাসটিতে মাঝপথে খারাপ হয়ে যাওয়ায় অন্য একটি বাসের যাত্রী ছিল বলেও জানা গেছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ১ সপ্তাহ পেরিয়েও চলছে উদ্ধার কাজ। ৮ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নিরাপত্তারক্ষীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সরকারি হিসেবে এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন 2295 জন, আহত হয়েছেন 11,000-এরও বেশি মানুষ। তবে সরকারের বিরুদ্ধে হতাহতের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন 8 দিন। এরপর অলৌকিকভাবে বেঁচে ফিরলেন হার্নান আলবার্তো গিল। ভেনেজুয়েলার লা গুয়াইরার একটি শপিং মলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তিনি। ভূমিকম্পে শপিং মলটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন আলবার্তো। 8 দিন পর সুড়ঙ্গ খুঁড়ে তার কাছে পৌঁছায় এল সালভাদর ও চিলির উদ্ধারকারী দল। পরে তাকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গেল 24 জুন ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে লা গুয়াইরা উপকূলীয় অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণ হারান বহু মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সাধারণ মানুষও। দেশের পশ্চিমাঞ্চলের তাচিরা রাজ্য থেকে 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজধানী কারাকাসের একটি আশ্রয় কেন্দ্রে হাজারো বাস্তুচ্যুত মানুষের জন্য গরম খাবার রান্না করছে একটি স্বেচ্ছাসেবী পরিবার। তাদের মতে শুধু অর্থ দিয়ে নয়, দুর্যোগের সময় মানুষের পাশে সরাসরি দাঁড়ানোই সবচেয়ে বেশি জরুরি। এদিকে বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো সরকারের বিরুদ্ধে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন। দেশটির মানবাধিকার সংস্থা প্রভেয়াও বলছে সরকারি হিসাব নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। তবে নিখোঁজের সংখ্যা অনেক বেশি থাকায় প্রকৃত প্রাণহানির চিত্র সামনে আসতে আরও সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। মর্গগুলোতেও তৈরি হয়েছে চরম চাপ। অনেক মরদেহের পরিচয় শনাক্ত করতে ট্যাটু, পোশাক বা দাঁতের গঠনের ওপর নির্ভর করতে হচ্ছে। ব্যয়বহুল হওয়ায় ডিএনএ পরীক্ষাও করা হচ্ছে না। নিখোঁজ স্বজনদের খুঁজতে অনেকেই এখন বেসরকারি অনলাইন ডেটাবেজের সহায়তা নিচ্ছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও বিশ্বকাপের খবর। চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে সহজ জয়ের অপেক্ষায় দেশের আর্জেন্টিনা সমর্থকরা। আসরে স্পেন উরুগুয়েকে লো ব্লকে আটকে দিলেও দলে মেসি থাকায় নির্ভর তারা। শেষ 16 নয়, দল নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকায় ভাবছেন সেমিফাইনাল নিয়েও। রাউন্ড অফ 32 ম্যাচে রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যেই নকআউট পর্বে জার্মানি, নেদারল্যান্ডস বাদ পড়ে জন্ম দিয়েছে অঘটনের। আটকে যাবে না তো আলবিসেলেস্তারা? প্রশ্নটা আসছে কেপ ভার্দের লো ব্লক কৌশলের কারণে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকেরা থোড়াই কেয়ার করেন এমন বাধার। আজকের ম্যাচে হয়তো একটা পেনাল্টি পাইতে পারে, পেনাল্টিতে মেসি স্কোর করবে, হয়তো আরেকটা হইতে পারে, মানে গেস করা যায় দুইটা হবে মেসি। আজকে যত কেপে ভার্দে লো ব্লক টিম খেলুক না কেন, লো ব্লক হিসেবে খেলুক না কেন, অথবা সারা বাস পার্ক খেলুক, অথবা হারাম বল খেলুক, যাই খেলুক না কেন, আজকে অবশ্যই আর্জেন্টিনা 2-1 বা 2-0 গোলে জিতবে অবশ্যই। দলে আছেন আসরে ইতোমধ্যেই 6 গোল করা লিওনেল মেসি। পায়ের ভেলকি দেখাবেন আজও, এমনটাই বিশ্বাস। মেসি যেখানে আছে এইখানে মনে হলো কার আর কোনো চান্স নাই। আর্জেন্টিনার মেসি সবসময় গোল করুক, সবসময় হ্যাটট্রিকে থাক, সবসময় বিশ্বের শীর্ষে থাক। বস মানে তুই বস উঠার লগে লগেই গোল মিশে বা গোল মিস হইতো না। মেসি যে তার গোলের ধারাবাহিকতা সেটা অব্যাহত রাখবে এবং এমবাপ্পের যে গোল সমান হয়েছে সেটা সে টপকে যাবে। এদিকে মেসি ছাড়া দলটি অচল, এমন সমালোচনার জবাব জর্ডানের বিপক্ষে দিয়েছে দলটি। সঙ্গে নির্ভর করেছে সমর্থকদেরও। তাতে কেপ ভার্দে নিয়ে ভাবতেই নারাজ তারা। আর পরের 2 রাউন্ডেও সম্ভাব্য সহজ প্রতিপক্ষ হওয়ায় ভাবছেন সেমিফাইনাল নিয়ে। কেপ ভার্দে কিভাবে জিতবে? কোনোভাবেই সম্ভব না। মেসির কাছে তো ওরা কোনোভাবেই পারতে পারবে না। কেপ ভার্দে দেখা যাবে যে প্রথম দিকে স্কোর করবে, দেন তারা বেশি ডিফেন্সিভ খেলা ট্রাই করবে, তখনই তারা আর কি গোল খাবে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদেরও ওই একই চাওয়া। বাধা পাড়ি দিয়ে আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে খেলতে চায়, লক্ষ্যটা সকল সমালোচনার জবাব দেওয়া। খুব করে চাই যে আর্জেন্টিনা ব্রাজিল হোক এবং আসলে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আমি তো ব্রাজিলের সাপোর্টার, তবে আমি চাই যে আর্জেন্টিনা জিতুক এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলুক। পুরো ফুটবল বিশ্বই অপেক্ষায় সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ায়। তবে তার আগে আজ আলবিসেলেস্তেদের ভাঙতে হবে কেপ ভার্দের বাধা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ভোরে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামছে আলবিসেলেস্তে। মহানাটকীয় ম্যাচে পর্তুগালের জয়ের শেষ 16তে প্রতিপক্ষ স্পেন।
আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু। কাল জানাজায় অংশ নেবেন বিশ্ব নেতারা। 6 দিনের কর্মসূচি শেষে 9 জুলাই দাফন। এবং ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাসাবাড়ির ছাদ যেন এডিসের প্রজনন কেন্দ্র। নিধন অভিযানেও ঢিলে ভাব। ওষুধের মান নিয়ে প্রশ্ন, কীটনাশক পরীক্ষা করে ব্যবস্থার পরামর্শ। এই ছিল দুপুরের সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ রুদ্র আপনাকে। বিভাগীয় সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।